হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আমরা যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আইসিডিএস পরীক্ষার হচ্ছে প্রিপারেশন, যেটা এই 2024 সালে হতে চলেছে। ঠিক আছে? এবং এই আইসিডিএস পরীক্ষার যদি তোমরা সিলেবাসটা নোটিস করো তাহলে সেখানে লাইফ সায়েন্সের একটা পার্ট আছে, সেটা হচ্ছে পুষ্টি ও স্বাস্থ্য। তো আমরা এই সেশনটাতে মোটামুটি 4 থেকে 5টা ক্লাসে পুষ্টি এবং স্বাস্থ্য কমপ্লিট করব। এবং এইটুকু শিওর যে এই ক্লাসগুলোর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, এই ক্লাসগুলোর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন হবে। ঠিক আছে? তো আশা করি যে তোমরা এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখবে এবং দরকার পড়লে 2-3 বার রিভিশন করে নিবে বা এই ভিডিওটা দেখে নেবে 2-3 বার, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনটাই কমন আসবে। ঠিক আছে? চলো তাহলে আমাদের শুরু করি। আজকে ফার্স্ট বলেছে পুষ্টি কি জিনিস। পুষ্টি কি? পুষ্টি হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ বা কোনো জীবদেহ, যে প্রক্রিয়ায় কোনো জীবদেহ প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে কি হচ্ছে তার থেকে শক্তি উৎপাদন করবে এবং সেই শক্তি দিয়ে কি করছে বৃদ্ধি, বিকাশ ইত্যাদি সাহায্য করবে, তাকে পুষ্টি বলা হয়। তাহলে পুষ্টি কি? পুষ্টি হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খাবার গ্রহণ করবে এবং খাবার গ্রহণের মাধ্যমে কি হচ্ছে শক্তি উৎপন্ন করবে, আর যে শক্তির সাহায্যে কি হচ্ছে জীবদেহের সুস্থ বৃদ্ধি ও বিকাশের সাহায্য করবে, সেটা হচ্ছে পুষ্টি। আচ্ছা, এবার এই পুষ্টি কেন দরকার? পুষ্টি হচ্ছে দেহ গঠনের জন্য দরকার। পুষ্টিটা হচ্ছে দেহ গঠনের জন্য দরকার, চলন গমন মানে সমস্ত আমাদের প্রত্যেকটা প্রতিদিন যা কাজ করছি সে সমস্ত কাজগুলো করতে আমাদের কিন্তু পুষ্টি। যেমন সেই কাজগুলো কি কি? একটা হচ্ছে বডি বিল্ডিং মানে আমাদের দেহ গঠন, ঠিক আছে? একটা হচ্ছে দেহ গঠন বিল্ডিং বিল্ডিং আর কি? আর হচ্ছে মুভমেন্ট আর কি হতে পারে? গ্রোথ, অ্যান্ড লাস্ট ওয়ান রিপ্রোডাকশন। এইগুলো কিন্তু আমাদের কিন্তু এইগুলোর জন্য আমাদের পুষ্টি দরকার। ঠিক আছে? আর কি? এখানে আরেকটা কথা বলা আছে যে খাদ্যই হচ্ছে শক্তির উৎস। এই যে আমরা পুষ্টি হচ্ছে একটা পদ্ধতি, কিন্তু এই পুষ্টিটা পাবো কি করে? পুষ্টিটা পাবো হচ্ছে পুষ্টিটা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। ঠিক আছে? তাহলে খাদ্য হচ্ছে মেন শক্তির উৎস। ঠিক আছে? আচ্ছা, আর এই পুষ্টির সাহায্যে কি করি? ক্ষয়পূরণ ও স্বাস্থ্য রক্ষা, এইগুলো কিন্তু এই পুষ্টির সাহায্যে করি। এবার পুষ্টিকে যদি আমরা দেখি তাহলে পুষ্টি দু রকমের হয়। একটা পুষ্টি নিউট্রিশন টু টাইপ হয়। একটা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিশন আর একটা হচ্ছে অ্যানিম্যাল নিউট্রিশন। আবার যদি এই প্ল্যান্ট নিউট্রিশনের দুটো ধাপ হয়, মানে গাছেরা যে পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে তাকে প্ল্যান্ট নিউট্রিশন বলে। এর দুটো ধাপ হয়। কি কি? একটা হচ্ছে সংশ্লেষ বা সিনথেসিস আর 2 নম্বরটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। এই সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে খাবার তৈরি করা। যেহেতু গাছ নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর আত্তীকরণ হচ্ছে সেটাকে কি হচ্ছে ব্যব- ব্যবহার করা ব্যবহার করা তার মানে কি বলছে যে মানে সিনথেসিস মানে হচ্ছে অজৈব উপাদান থেকে জৈব উপাদানে প্রস্তুত করা। যেমন দেখো, যে গাছ যে পদ্ধতিতে খাবার তৈরি করে তাকে সালোক সংশ্লেষ বলা হয়, এটা আমরা জানি। ঠিক আছে? ফটোসিনথেসিস বলা হয় সিনথেসিস বলা হয় এই ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে গেলে পরে কি লাগবে? কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস লাইট। আর কি লাগবে? আর লাগবে ক্লোরোফিল লাগবে। এগুলো লাগছে, তাই তো? গাছ নিজের খাবার তৈরি করতে গেলে পরে তার বিনিময়ে কি কি খাবার তৈরি করবে? তার বিনিময়ে C6H12O6 তৈরি করবে। তাহলে তোমরা যদি নোটিশ করো, এই জায়গাটা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি যে কার্বন ডাই অক্সাইড, জল, লাইট সবই কিন্তু আমাদের
অজৈব উপাদান, সবই কিন্তু আমাদের কি অজৈব উপাদান, ঠিক আছে। এটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক। কিন্তু এই গ্লুকোজটা কিন্তু এটা কিন্তু অর্গানিক, এটা কি তৈরি করলো, অর্গানিক তৈরি করলো কিন্তু, ঠিক আছে। তাহলে সেই জন্যই বলেছে অজৈব খাদ্য উপাদান থেকে জৈব খাদ্য উপাদান তৈরি করা হচ্ছে সংশ্লেষ। আর আত্তীকরণ কি, সংশ্লেষ খাদ্যকে প্রোটোপ্লাজমের মধ্যে অংশীভূত করা। তার মানে কি, এই খাবারগুলোকে আমরা প্রোটোপ্লাজমের মধ্যে, মানে উদ্ভিদের প্রোটোপ্লাজমের মধ্যে অংশীভূত করছে, এটাকে বলা হয় আত্তীকরণ। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা। এবার প্রাণীরা তাহলে কিভাবে পুষ্টি সম্পূর্ণ করে? তাহলে প্রাণীদের পুষ্টি যে পদ্ধতিতে হয়, সেই পুষ্টি পদ্ধতিকে কিন্তু বলা হয় হোলোজৈবিক পুষ্টি। কেন হোলোজৈবিক পুষ্টি? আমরা ডিরেক্টলি খাবারগুলোকে এনগাল্প করছি, খেয়ে নিচ্ছি। এইবার এই খাবারগুলোকে খাওয়ার কয়েকটি ধাপে খাই। যেমন ফার্স্ট হচ্ছে খাদ্য গ্রহণ, তার মানে আমরা খাবারটা খাচ্ছি, ঠিক আছে, খাবারটা খেয়ে নিলাম মুখ দিয়ে। তারপরে সেটা কোথায় গেল? পাকস্থলিতে গেল। সেখানে কি হচ্ছে, খাবারটাকে পাচন হবে, পরিপাক হবে। তারপরে কি হচ্ছে, খাবারের মধ্যে থেকে মেন উপাদানগুলোকে শোষণ হবে, তারপরে সেটাকে ইউজ হবে, এবং যেটা এক্সট্রা থেকে গেল তাকে বলা হয় বহিষ্করণ। এই পুরো সিস্টেমটাকে একসাথে বলা যেতে পারে মেটাবলিজম, ঠিক আছে। এই পুরো প্রসেসটাকে একসাথে বলা যেতে পারে মেটাবলিজম, ঠিক আছে। প্রাণীরা কিন্তু এই 5টা ধাপে পুষ্টি সম্পন্ন করে। কি কি বললাম? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ। এই পদ্ধতিতে এই প্রাণীরা পুষ্টি সম্পন্ন করে। আর প্রাণীদের এই পুষ্টিকে বলা হচ্ছে হোলোজৈবিক পুষ্টি বলা হচ্ছে। ক্লিয়ার? হোলোজৈবিক পুষ্টি বলা হচ্ছে। এবার যদি চলে যায়, দেখো প্রাণীরা কি করছে, খাদ্য গ্রহণ করছে, প্রাণীরা খাদ্য গ্রহণ করছে। যদি দেখি, তাহলে দেখো ও মুখ দিয়ে খাবারটাকে নিচ্ছে, খাবারটাকে নিয়ে এরা কোথায় যাচ্ছে, এরা এবার পাকস্থলিতে যাচ্ছে, পাকস্থলিতে যাচ্ছে। তাহলে খাবারটা খাওয়ার সময় কি হচ্ছে, দাঁত দিয়ে চিবোচ্ছে এবং বিভিন্ন লালা মিশ্রিত হচ্ছে, মানে খাবারটাকে কি হচ্ছে, খাদ্য গ্রহণ করছে। তারপরে কি হচ্ছে, খাবারটার মধ্যে লালা টালা লালা মিশিয়ে দিয়ে, তাহলে খাবারটা কিন্তু আস্তে আস্তে কোন পথে আসে, খাবারটা যদি দেখি আমাদের, খাবারটা এইবার এই পাকস্থলিতে এন্টার করলো, পাকস্থলিতে এন্টার করলো, এবং পাকস্থলী থেকে খাবারটা ক্ষুদ্রান্ত হয়ে, ক্ষুদ্রান্ত হয়ে এবং বৃহৎ ভাগ হয়ে গেল, এবং লাস্টে বেলা এই অংশ দিয়ে বের হয়ে গেল, লাস্টে বেলা এই অংশ দিয়ে বের হয়ে গেল। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি কি, যে দেখো খাবারটা এখান দিয়ে খেলো, এখান দিয়ে খেলো, এবার পাকস্থলিতে আসলো, পাকস্থলিতে খাবারটাকে পরিপাক করলো, পরিপাক করার সময় যখন ক্ষুদ্রান্ত দিয়ে খাবারটা যাচ্ছে, ক্ষুদ্রান্ত দিয়ে খাবারটা যাচ্ছে, তখন ক্ষুদ্রান্তের মধ্যে থাকে ভিলি, ক্ষুদ্রান্তের মধ্যে থাকে কিরকম ভিলি, যদি এটা যদি ক্ষুদ্রান্ত হয় একটা টিউব লাইক স্ট্রাকচার, এই ক্ষুদ্রান্তের মধ্যে এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে, এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে ভিলি বলা হয়, এগুলো হচ্ছে খাবারগুলোকে শোষণ করে, ঠিক আছে। আর যেগুলো এক্সট্রা থেকে গেল সেগুলো কিন্তু এই পথে, এই পথে বৃহৎদন্ত হয়ে আস্তে 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 আমাদের বায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। এই হচ্ছে 5টা প্রসেস। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা, তারপরে যদি দেখি, বলছে পরিপোষক কি? পরিপোষক হচ্ছে পরিবেশ থেকে গৃহীত যে সব জৈব অজৈব বস্তু জীবদেহে প্রবেশ করে, এবং প্রবেশ করে কি করে, প্রবেশ করে আমাদের জীবন শক্তি অব্যাহত রাখে এবং সামগ্রিকভাবে নিউট্রিশন বলে, মানে অ্যাকচুয়ালি এখানে পরিপোষক বলতে নিউট্রিশনই বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই নিউট্রিশন টাইপ দেওয়া আছে। বলছে কিছু কিছু নিউট্রিশন হয় আমাদের দেহের শক্তি উৎপাদন করে, ঠিক আছে, দেহের শক্তি উৎপাদন করে। তাহলে নিউট্রিশনকে ভাগ করা যাচ্ছে, নিউট্রিশনকে আবার ভাগ করা যাচ্ছে নিউট্রেন্ট, নিউট্রেন্ট মানে খাবারগুলো, খাদ্য উপাদানগুলো, এগুলোকে বলে। তাহলে নিউট্রিশন হচ্ছে একটা প্রসেস, আর নিউট্রেন্ট হচ্ছে যেটা খাওয়ার ফলে আমার নিউট্রিশন হচ্ছে বা পুষ্টি হচ্ছে, সেটা হচ্ছে নিউট্রেন্ট। তাহলে দেখো, নিউট্রিশন হচ্ছে আমি ভাত খাচ্ছি, ভাত খেলে পরে আমার শক্তি হচ্ছে, তাহলে এই পুরো প্রসেসটাকে বলে নিউট্রিশন। আর এই ভাত, ভাতের মধ্যে কি আছে,
আমাদের খাদ্য উপাদান কি আছে, আমাদের গ্লুকোজ আছে, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার বলি, খাবার আলাদা, খাবার আলাদা আর খাদ্য উপাদান আলাদা। যদি খাবার দেখি তাহলে খাবার হচ্ছে ধরে নাও ভাত, আর ভাতের মধ্যে খাদ্য উপাদান আছে C6H12O6। তাহলে এই খাদ্য উপাদানকে কি বলা হয়, নিউট্রিয়েন্ট। এই খাদ্য উপাদানকে কি বলা হয়, নিউট্রিয়েন্ট বলা হয়। আচ্ছা, নিউট্রিয়েন্টস বলা হচ্ছে। এবার এই নিউট্রিয়েন্ট গুলোকে দুভাগে ভাগ করা হচ্ছে, এই নিউট্রিয়েন্ট গুলোকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। কি কি ভাগে ভাগ করা হচ্ছে, এক নম্বর যদি দেখি তাহলে কিছু নিউট্রিয়েন্ট আমাদের দেহের শক্তি উৎপাদন করে, এনার্জি প্রডিউস করে, আর কিছু হচ্ছে আমাদের প্রোটেকশন দেয়। যদি এনার্জি প্রডিউস করে কারা, তাহলে এনার্জি প্রডিউস করে আমরা দেখব গ্লুকোজ, প্রোটিন, ঠিক আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে ফ্যাট। এরা হচ্ছে কিন্তু আমাদের শক্তি তৈরি করে। আর যদি দেখি প্রোটেকশনে হেল্প করেছে ভিটামিন, বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়, ওয়াটার অ্যান্ড মিনারেল মিনারেলস, এরা হচ্ছে আমাদের দেহকে রক্ষা করে। এবার বলছে ডিফারেন্স বিটুইন নিউট্রিশন অ্যান্ড নিউট্রিয়েন্ট। এই যে এখনই বললাম নিউট্রিশন কি, নিউট্রিশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে ইনজেকশন, ডাইজেশন এবং অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, তারপরে বাইরে বের করে দেওয়া। মানে কি, খাদ্য গ্রহণ করলাম, পরিপাক করলাম, শোষণ করলাম, আত্তীকরণ করলাম এবং অপাচ্য অংশের বহিষ্করণ করলাম। ঠিক আছে, এই সমস্তটাই নিয়ে হচ্ছে নিউট্রিশন বলা হয়। আর নিউট্রিয়েন্ট হচ্ছে জৈব অজৈব বস্তু যা নিউট্রিশনে কাজে লাগে, মানে যেটা খেলে আমাদের নিউট্রিশন হবে সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা, এবার চলে যাই ফুড। আচ্ছা, ফুড কি জিনিস, খাবার কি জিনিস, যে সকল দ্রব্য আহার বা গ্রহণ করা যায়, মানে খাদ্য হিসাবে গ্রহণ করা যায়, যে সমস্ত দ্রব্য আহার করা যায় বা গ্রহণ করা যায় এবং যা খেলে জীবদের পুষ্টি বৃদ্ধি এগুলো হবে, কিন্তু কোনো রকম ক্ষতি সাধন হবে না, তাকে বলা হয় খাদ্য। এবার খাদ্যকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই খাদ্যই কিন্তু আমাদের শক্তির উৎস, এই খাদ্যই আমাদের শক্তির উৎস। ফুড ইজ দ্য সোর্স অফ, খাদ্যই হচ্ছে আমাদের শক্তির উৎস। যদি দেখি তাহলে আমাদের ফুড ইজ দ্য সোর্স অফ এনার্জি। ক্লিয়ার? এবার ফুডকে আবার ভাগ করা আছে, খাবারকে আবার ভাগ করা আছে কি কি ভাবে, দেহ পরিপোষক খাদ্য আর দেহ সংরক্ষণ খাদ্য। তাহলে দেহ পরিপোষক খাদ্য মানে কি, যেটা আমাদের দেহকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আমরা একটু আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের দেহ পরিবেশক খাদ্য, যেটা হচ্ছে এনার্জি তৈরি করে, আর এটা হচ্ছে দেহ প্রোটেকশন করে, ভিটামিন, জল, নিউট্রিশন, এখানে সেম জিনিসটাই দেওয়া আছে। ঠিক আছে, চলে আসি। এইবার দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যথার্থ অর্থে খাদ্য বলা হয়, মানে এই তিনটাকে অ্যাকচুয়ালি খাদ্য বলা হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটাকে অ্যাকচুয়ালি খাদ্য বলা হয়। এবার চলে আসি রিলেশন বিটুইন ফুড অ্যান্ড নিউট্রিশন, মানে খাদ্য এবং নিউট্রিশনের মধ্যে সম্পর্ক কি। দেখো এখানে খুব সুন্দর করে বলা আছে, বলছে সব খাদ্যই বা খাদ্যের সম্পূর্ণ শোষিত বা পাচিত হয় না। তাহলে সব খাদ্য, আমরা যে যে খাবারগুলো খাচ্ছি সবগুলোই কিন্তু সম্পূর্ণভাবে শোষিত বা পাচিত হচ্ছে না। যেমন সেলুলোজ শোষিত হয় না। যেমন আমরা যখন কোনো গাছ বা শাক খাচ্ছি, এর মধ্যে যে সেলুলোজ আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা পাচিত করতে পারি না বা শোষিত করতে পারি না, এটা কেবলমাত্র পোকারাই পারে। ঠিক আছে, শুধুমাত্র খাদ্যের শোষিত বা পাচিত অংশকে নিউট্রিয়েন্টস বলে। তাহলে যতটুকু আমাদের দেহে কাজে লাগছে, যেটা আমরা পাচন করতে পারছি, সেটাই কিন্তু নিউট্রিয়েন্ট। তাহলে ফলে সকল ফুডই নিউট্রিয়েন্ট নয়, তাহলে সকল ফুড কিন্তু নিউট্রিয়েন্ট নয়। ঠিক আছে, এইবার আরেকটা লাইন বলেছে খুব ইম্পর্টেন্ট, দেখো বলেছে অল নিউট্রিয়েন্ট আর ফুড বাট অল ফুড আর নট নিউট্রিয়েন্ট। তাহলে যতগুলো নিউট্রিয়েন্ট আছে সবাই কিন্তু খাবার, কিন্তু সব খাবারের মধ্যেই কিন্তু নিউট্রিয়েন্ট থাকে না, কারণ সব খাবার পাচিত করতে পারি না আমরা ঠিকঠাক মতো করে। এবার চলে আসি রাফেজ, খুব ইম্পর্টেন্ট।
খাদ্যের যে অংশ আমরা পাচিত করতে পারছি না, যেটা আমরা বাইরে বহিষ্কার করে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে রাফেজ। উদ্ভিদরা সাধারণত নিউট্রিয়েন্ট গ্রহণ করে, আর প্রাণীরা প্রধানত ফুড গ্রহণ করে। তাহলে উদ্ভিদরা খাবার গ্রহণ করে না, অ্যাকচুয়ালি খাবারের মধ্যে থেকে পাচিত অংশ শোষণ করে, আর প্রাণীরা কি হচ্ছে পুরো খাবারটাকে খেয়ে নিচ্ছে, তার মধ্যে যতটুকু পাচিত ওটা বডির মধ্যে থেকে যাচ্ছে, বাদ বাকি অংশ বডি থেকে বাইরে বের করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এই পেজ কমপ্লিট। তারপরে চলে যাই আমরা এবার খাদ্য উপাদান। খাদ্য উপাদানের মধ্যে খাবারের মধ্যে কয়েকটা মেন উপাদান আছে। কিরকম? যদি দেখি খাবারের মুখ্য উপাদান মানে এগুলো আমার খাবারের মধ্যে লাগবে। আর একটা হচ্ছে খাবারের সহায়ক উপাদান। সহায়ক উপাদান বলতে এগুলো হচ্ছে হেল্প করছে আমাদের বডি ডেভেলপমেন্টে। যেমন কিরকম? মুখ্য উপাদান কি? মুখ্য উপাদানের মধ্যে তিনটা আমরা পড়লাম, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। মুখ্য উপাদানের মধ্যে আমরা তিনটা পড়লাম, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, ফ্যাট, এই তিন রকমের পড়লাম মুখ্য উপাদানের মধ্যে। এইবার কার্বোহাইড্রেট কিসে কিসে আছে? চালে আছে, আলুতে আছে এবং গমে আছে। প্রোটিন মাছ, মাংস, ডিমে আছে। আর ফ্যাট ঘি, তেল, ডাল। তাহলে বোঝা যায় এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে যে কোন উপাদানের মধ্যে কোন খাবারের মধ্যে কোন উপাদানটা আছে। তেমনভাবে যদি চলে যায় সহায়ক উপাদান, এখানে কি মিনারেল সল্ট, ওয়াটার অ্যান্ড ভিটামিন। এবার মিনারেল সল্ট কি? মিনারেল সল্ট হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে আমাদের মিনারেল সল্ট। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ওয়াটার তো আমরা জানোই H2O, আর ওয়াটার আমাদের দেহের জন্য খুব ইম্পর্টেন্ট। আর ভিটামিন A B C D E K, ঠিক আছে? এই কয়েকটা হচ্ছে ভিটামিন, এগুলো কিন্তু আমাদের বডিতে প্রোটেকশনের জন্য হেল্প করে। ক্লিয়ার? তারপরে যদি চলে যাই আমরা এবার এক এক করে, আমরা কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু সমস্তটা এক এক করে আমরা জানবো। ফার্স্ট চলে আসি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যদি দেখো তোমরা নোটিস করো, তাহলে কার্বোহাইড্রেট তার মানে এর মধ্যে কি কি থাকবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা মিলে কার্বোহাইড্রেট তৈরি হবে। যেমন যদি দেখি কার্বোহাইড্রেটের সংকেত C6H12O6, এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের সংকেত। ঠিক আছে? মেন কার্বোহাইড্রেটের সংকেত। কিন্তু একে বানানো হয় হচ্ছে CnH2ON। তার মানে যদি আমরা n এর মান এখানে যদি 6 ধরি, n=6, এটা যদি ধরি, তাহলে দেখো এইটাই পেয়ে যাচ্ছি আমরা, তাই না? তাহলে এইটা হচ্ছে কার্বোহাইড্রেটের মেন সংকেত, আণবিক সংকেত। এর মধ্যে কি থাকছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকছে। কি অনুপাতে থাকছে? তাহলে দেখো আমরা যদি এই C6H12O6 নিয়ে আলোচনা করি, তাহলে কি আছে? কার্বন আছে 6টা, 6, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। তাহলে আমি বলতে পারি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত এখানে, তাহলে হচ্ছে হাইড্রোজেন কয়টা আছে? 12টা, 12 হাইড্রোজেন ইস্টু অক্সিজেন, তাহলে 12:6, তার মানে 2:1। আর যদি পুরোটা দেখি 1:2:1, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে? এইভাবে করে আমাদের মনে রাখতে হবে। আণবিক সংকেত আমি বললাম এক্ষুনি। তারপর চলে যায় তাপন মূল্য। যদি তাপন মূল্য বলতে যে এই যে খাবার উপাদানগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদেরকে আমরা যদি খাই, তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কতটা পরিমাণে শক্তি উৎপন্ন করে? 4 কিলো ক্যালোরি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। আর আমাদের দৈহিক কার্বোহাইড্রেট খাওয়া উচিত, মানে এই গ্লুকোজ জাতীয় ভাত বা রুটি বা আলু যেটাই হোক, ঠিক আছে, বা গম, এটা দৈনিক আমাদের এই কার্বোহাইড্রেট খাওয়া উচিত কিন্তু 450 থেকে 600 গ্রাম। আর আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে যে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। কেন বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য? যে যদি কারোর শরীরে প্রোটিনের ঘাটতি থাকে, কার্বোহাইড্রেট সেটা দিয়ে একটু হলেও পূরণ করতে পারে। ঠিক আছে? এইবার এই রক্তের মধ্যে কার্বোহাইড্রেট যদি বেড়ে যায়, তখন আমরা বলি আমাদের সুগার হয়েছে বা ডায়াবেটিস হয়েছে। তো এই রক্তের মধ্যে গ্লুকোজের লেভেল তাহলে কতটা রাখতে হবে? 80 থেকে 120, 100 ml রক্তে, 100 ml রক্তে 80 থেকে 120-র মধ্যে থাকতে হবে। ঠিক আছে? 20 mgর মধ্যে থাকতে হবে কিন্তু আমাদের গ্লুকোজ। তার বেশি হলে আমরা বলবো সুগার হয়েছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। আমাদের
শরীরের সুগার কন্ট্রোল করতে হেল্প করে ইনসুলিন হরমোন। আর সুগার হলে পরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে রক্তে, প্লাস ঘা হলে শুকাবে না, বারবার তৃষ্ণা পাবে, এই সমস্ত প্রবলেমগুলো হবে। তারপরে চলে যায়, এবার কার্বোহাইড্রেটকে আবার ভাগ করা হয়েছে। কি হিসাবে ভাগ করেছে, যে কার্বোহাইড্রেট আবার কিভাবে তৈরি হয়েছে, যে একটা অণু কার্বোহাইড্রেট বা দুটো আলাদা আলাদা কার্বোহাইড্রেট একসাথে জয়েন্ট হয়েছে, বা অনেকগুলো। যেমন যদি চলে যায় মনোস্যাকারাইড মানে এটা হচ্ছে আমাদের প্রধান কার্বোহাইড্রেট, সাধারণত একটা কার্বোহাইড্রেট অণু দিয়ে গঠিত, ঠিক আছে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই নাম তিনটা কিন্তু মনে রাখবে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, জিএফজি, এভাবে মনে রাখবে। আর দ্বি শর্করা মানে সেখানে দুটো মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়েছে, যেমন মল্টোজ কি গ্লুকোজ আর গ্লুকোজ মিলে তৈরি হয়েছে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে তৈরি হচ্ছে মল্টোজ। ল্যাকটোভ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হচ্ছে ল্যাকটোজ। সুক্রোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ সুক্রোজ। তাহলে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তেমন ভাবে চলে যায় পলিস্যাকারাইড হচ্ছে দুইয়ের বেশি মনোস্যাকারাইড নিয়ে যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। যেমন স্টার্চ, যেটা চাল গমে পাওয়া যায় স্টার্চ। তার হচ্ছে গ্লাইকোজেন, লিভার ও মাসেলসে পাওয়া যায়, এবং সেলুলোজ, যেটা হচ্ছে শাকসবজিতে পাওয়া যায়। তাহলে এই গেল আমাদের কার্বোহাইড্রেটের ভাগগুলো। একটা হচ্ছে মনোস্যাকারাইড এক শর্করা, ডাইস্যাকারাইড দ্বি শর্করা, অ্যান্ড পলিস্যাকারাইড বহু শর্করা। ক্লিয়ার? তারপরে চলে যায় আমাদের, এবার চলে যায় প্রোটিন যদি দেখি, প্রোটিন হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, একটা রেখাকার অংশ ধরে নাও, আর এর মধ্যে ছোট ছোট এগুলো অ্যামাইনো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এগুলো যদি এক একটা অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি করছে, ঠিক আছে। সেই জন্য এই প্রোটিনকে অনেক সময় বলা হয় পলিস্যাকারাইড, সরি পলিপেপটাইড 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 বলা হয় কেন? কারণ দেখো, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হচ্ছে, একটা পেপটাইড চেন তৈরি করছে, এবং অনেকগুলো পেপটাইড চেন মিলে কিন্তু পলিপেপটাইড তৈরি হয়। তাহলে প্রোটিন বা যেটাকে বলা হয় আমিষ, যেটা মাছ মাংস থেকে পাওয়া যায়, তো এই প্রোটিন বা আমিষ যদি আমরা দেখি, তাহলে কি দেখবো এখানে? দেখো, প্রোটিন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়েছে, তাহলে প্রোটিন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়েছে। এবং যদি এই অ্যামাইনো অ্যাসিডগুলো দেখি, ঠিক আছে, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের এক প্রান্তে থাকবে NH গ্রুপ, NH প্লাস গ্রুপ, আর এক প্রান্তে থাকবে COOH, ঠিক আছে। একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আর এদিকে হচ্ছে কার্বক্সিল গ্রুপ, একদিকে অ্যামাইনো গ্রুপ আর একদিকে কার্বক্সিল গ্রুপ কিন্তু পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? চলে আসি তারপরে, এবার এই প্রোটিনের তাপন মূল্য যদি দেখি, প্রোটিনের তাপন মূল্য কিন্তু 4.1 ক্যালোরি। তার মানে যেটা কার্বোহাইড্রেট ছিল প্রায় সেটাই কিন্তু প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। তার মানে 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এবার একটা ইম্পর্টেন্ট বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। টোটাল অ্যামাইনো অ্যাসিড, আমাদের দেহে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলোকে একসাথে বলা হয় অ্যামাইনো অ্যাসিড পুল। তাহলে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের দেহে সবগুলোকে একসাথে বলা হবে অ্যামাইনো অ্যাসিড পুল। ক্লিয়ার এই অবধি? তাহলে আমাদের এই অবধি হয়ে গেল। তারপর আমরা দেখব অ্যামাইনো অ্যাসিড পুল ক্লিয়ার। তারপর চলে আসে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে তৈরি হয় না কিন্তু আমাদের দেহের পুষ্টির জন্য কিন্তু দরকার, তাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেমন এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যদি দেখি, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, লাইসিন, এগুলো কিন্তু আমাদের দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ইভেন কি ট্রিপ্টোফ্যান, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রিপ্টোফ্যান আমরা একটু পরেই পড়বো, কিন্তু এই ট্রিপ্টোফ্যান আমাদের দেহে কি কাজে লাগছে এগুলো কিন্তু আমরা একটু পরেই পড়বো। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? যেগুলো আমাদের দেহের সংশ্লেষ হয় না কিন্তু আমাদের দেহের খুব ইম্পর্টেন্ট।
পুষ্টির জন্য, তাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উদাহরণগুলোর মধ্যে ট্রিপ্টোফ্যান খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসি, প্রকৃতিতে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে, যার মধ্যে 9টি হলো অপরিহার্য। তাহলে 9টি হয়েছে অপরিহার্য। দেখো এখানে 9টির নাম দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, তারপর হচ্ছে ট্রিপসিন, থ্রিওনিন, মিথিওনিন আর হিস্টিডিন। দেখো 4, 5, 9, টোটাল হচ্ছে 9টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর টোটাল কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে? টোটাল কিন্তু 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 9টা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এবার চলে আসি প্রোটিন ডিফিসিয়েন্সি, যেহেতু আমরা প্রোটিন পড়ছি আর প্রোটিনের গঠনগত এককই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার প্রোটিন এর যদি অভাব হয় শিশুদের কোয়াশিওকর ও ম্যারাসমাস রোগ হয়, এবং প্রোটিন ও ক্যালোরি দুটোর অভাবে। তাহলে প্রোটিনের অভাবে কোয়াশিওকর ও ম্যারাসমাস রোগ হয়, প্রোটিন ও ক্যালোরির অভাবে। এটা বুঝতেই পারছো, প্রোটিন এবং ক্যালোরির অভাবে ম্যারাসমাস রোগ হয়। তারপর চলে যায় আমাদের প্রোটিনকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন, আর হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। কিসের উপরে? অ্যামাইনো অ্যাসিডের উপরে ভিত্তি করে প্রোটিনকে আবার দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে। ফার্স্ট ক্লাস প্রোটিন, যে সমস্ত প্রোটিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে আমরা সিম্পল ভাবে দেখি, এখানে ফার্স্ট ক্লাস আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে কি হচ্ছে, এখানে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড ক্লাস প্রোটিন, যেখানে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অ্যাবসেন্ট থাকবে না, আর এখানে থাকবে, ঠিক আছে। এইবার চলে আসি প্রোটিনের রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে যদি আমরা দেখি, তাহলে প্রোটিনটা আবার 3 ভাগে ভাগ করা আছে: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং লব্ধ প্রোটিন। কি কি? সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং লব্ধ প্রোটিন। সরল প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হবে, তাহলে অ্যালবুমিন, গ্লোবিন এগুলো হচ্ছে সরল প্রোটিন। আচ্ছা, যুগ্ম প্রোটিন কি? অ্যামাইনো অ্যাসিড থাকবে, কিন্তু তার সাথে জৈব অজৈব পদার্থ থাকবে, তাহলে সেটা হচ্ছে যুগ্ম প্রোটিন। এবং আরেকটা যদি চলে যায়, লব্ধ প্রোটিন, নানান প্রকারের রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন প্রোটিন, ঠিক আছে। যেমন পেপটন, পেপটাইড, এগুলো হচ্ছে লব্ধ প্রোটিন, মানে ডেরিভেটিভ প্রোটিন, ঠিক আছে। এবার এই যুগ্ম প্রোটিনের মধ্যে আমরা দেখলাম কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড আর জৈব অজৈব পদার্থ থাকে। তাহলে এই জৈব অজৈব পদার্থকে অপ্রোটিন অংশ বলা হয়, অ্যাকচুয়ালি এরা প্রোটিনের পার্ট নয়, সেই জন্যই যুগ্ম প্রোটিন বলা হচ্ছে। তাহলে এই অপ্রোটিন অংশ কি কি? প্রোস্থেটিক গ্রুপ হতে পারে, নিউক্লিয় প্রোটিন হতে পারে, হিমোগ্লোবিন হতে পারে, এক্সেট্রা হতে পারে কিন্তু, ঠিক আছে। তারপরে চলে যাই আমরা, এবার চলে আসি লিপিডকে সাধারণত ফ্যাট বলা হয়। এই লিপিডটা তৈরি হয়েছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নিয়ে, ঠিক আছে, গ্লিসারল নিয়ে গঠিত হয়। এবার এই লিপিডের তাপন মূল্য সবচেয়ে বেশি, তার মানে 1 গ্রাম লিপিড যদি আমরা গ্রহণ করি 9.3 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে তুমি যদি বেশি বেশি করে ঘি খাও, তাহলে তোমার বডিতে হিট বেশি প্রডিউস হবে। আমাদের দৈনিক 50 গ্রাম করে আমাদের কিন্তু লিপিড খাওয়া উচিত, দৈনিক 50 গ্রাম করে লিপিড খাওয়া উচিত। আর এই লিপিড কোথায় পাওয়া যায়? ঘি, তেল, এগুলোতে লিপিড কিন্তু পাওয়া যায়, ক্লিয়ার। তারপর চলে আসি, এবার চলে আসি ফ্যাট কি জিনিস? ফ্যাট লিপিডের আরেকটা নাম হচ্ছে ফ্যাট বা চর্বি, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড আর কি নিয়ে তৈরি হচ্ছে? গ্লিসারল নিয়ে তৈরি হচ্ছে লিপিড বা ফ্যাট। এবার এই ফ্যাটকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে সরল ফ্যাট, একটা হচ্ছে যৌগিক ফ্যাট, আর একটা হচ্ছে ডেরিভেটিভ ফ্যাট, একই রকম ওই প্রোটিনের মতন। তাহলে দেখো, সরল ফ্যাট যদি অনলি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে সরল ফ্যাট, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, তার মানে এখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল থাকলে হচ্ছে সেটা সিম্পল ফ্যাট। কি কি? সরষের তেল, নারকেল তেল, ঘি, মাখন, এটা হচ্ছে সরল ফ্যাট। কিন্তু কম্পাউন্ড ফ্যাট মানে কি? তার মানে
কম্পাউন্ড ফ্যাট মানে হচ্ছে আমাদের সিম্পল প্লাস আদার্স কিছু, যেমন ফসফোলিপিড দেখো নামের মধ্যে আছে যে লিপিড মানে তো আমরা জানি ফ্যাট, তাহলে লিপিডের সাথে যদি ফসফেট যুক্ত থাকে তার মানে সেটা হচ্ছে ফসফোলিপিড। লাইক যেমন লিপিড প্লাস ফসফেট ইকুয়াল টু ফসফোলিপিড। তারপরে দেখো গ্লাইকোলিপিড, ঠিক আছে, গ্লুকোজ প্লাস লিপিড বা গ্লাইকোজেন প্লাস লিপিড থাকলে পাচ্ছে গ্লাইকোলিপিড। সালফোলিপিড মানে লিপিড প্লাস সালফার থাকলে হচ্ছে সালফোলিপিড। তেমন ভাবে যদি চলে যায় ডেরিভেটিভ, তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস স্টেরয়েড, যদি ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল না ফ্যাটি অ্যাসিডের সাথে স্টেরয়েড থাকে, তাহলে সেটাকে ডেরিভেটিভ বলা হবে। যেমন কোলেস্টেরল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর হচ্ছে এন্ডোস্ট্রোজেন। তাহলে এই যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এরা কিন্তু সবই হরমোন, ঠিক আছে। আর আমরা জানি এগুলো হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন, ঠিক আছে, এগুলো হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন। তারপরে যদি চলে যায় আমাদের তারপরের পার্টটা বলা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু খুব ভিভিআই ইম্পর্ট্যান্ট। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কিভাবে মনে রাখবে, দেখো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কি বলছে যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সম্পৃক্ততে কার্বনের সিঙ্গেল বন্ড থাকবে। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন পরমাণু ডবল বা ট্রিপল বন্ড থাকে, তাহলে সম্পৃক্ততে একটাই বন্ড থাকবে আর অসম্পৃক্ততে, ঠিক আছে, দুটো কিংবা তিনটা বন্ড থাকবে। উদাহরণ প্রামিটিক অ্যাসিড আর আছে লিওনিক অ্যাসিড, ক্লিয়ার। তারপরে যদি চলে যাই আমরা, এবার চলে আসি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কোনগুলো, যে ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের দেহে তৈরি হয় না কিন্তু দেহের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন নিওলিক অ্যাসিড, তারপর হচ্ছে নিওলোনিক অ্যাসিড, এই সমস্ত আছে। এবার রক্তের মধ্যেও কিন্তু কিছুটা ফ্যাট আছে, যেমন রক্তের মধ্যে কোলেস্টেরল আছে, তাহলে এটা কিন্তু ফ্যাট জাতীয়। এবং রক্তের মধ্যে আমাদের কোলেস্টেরল কিন্তু থাকতে হবে 100 ml ব্লাডের মধ্যে 150 থেকে 250, এর বেশি থাকলে পরে কিন্তু কোলেস্টেরল হাই হয়ে গেলে পরে প্রবলেম। এবার বলছে রুম টেম্পারেচার মানে 20 ডিগ্রিতে ট্রাইগ্লিসারিড তরল থাকে, তেল এরা, ঠিক আছে। এবং উদ্ভিদ ফ্যাট ঘরের উষ্ণতায় তরল এবং প্রাণী ফ্যাট কঠিন। তাহলে উদ্ভিদ ফ্যাট বা উদ্ভিদের চর্বি সেগুলো কিন্তু ঘরের উষ্ণতায় তরল থাকে, এবং যেগুলো প্রাণী ফ্যাট যেমন খাসির চর্বি এগুলো হচ্ছে কিন্তু কঠিন অবস্থায় থাকে, দেখবো জমাট বাঁধা অবস্থায় থাকে। উদ্ভিদ ফ্যাটে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি, তাহলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি, তাহলে উদ্ভিদদের বেশি পাওয়া যায় কারণ এগুলো হচ্ছে তরল কন্ডিশনে থাকে। তাহলে দেখো এখানে একটা বললাম সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাদের ক্ষেত্রে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে উদ্ভিদ ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আর এই উদ্ভিদ ফ্যাটগুলো তরল থাকে, তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলো লিকুইড কন্ডিশনে থাকে আর এটা সলিড কন্ডিশনে থাকে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড লিকুইড কন্ডিশনে থাকে নর্মাল টেম্পারেচার, আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সলিড কন্ডিশনে থাকে। এবং প্রাণী ফ্যাটি অ্যাসিড দেখো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে প্রাণীতে, যা কঠিন অবস্থায় থাকে এবং এটাকে ফ্যাট বা চর্বি বলা হয়। আর উদ্ভিদদের ক্ষেত্রে সেটাকে হচ্ছে অয়েল বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই অবধি ছিল আমাদের আইসিডিএস এক্সামের যে ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের পুষ্টি ও স্বাস্থ্যের ফার্স্ট ক্লাসটা গেল। আমরা এইভাবে মোটামুটি আর 4টা ক্লাস কমপ্লিট করব। 4টা ক্লাসের মধ্যে আশা করি পুরোটা কভার হয়ে যাবে পুষ্টি এবং স্বাস্থ্যটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন আসে। আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করা যাতে সবাই এই ভিডিওটার বেনিফিট নিতে পারে, ঠিক আছে। আর আমি তোমাদের সবচেয়ে বেস্ট ডেটা দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের এর বাইরে থেকে কোনো কিছু পড়তে
না হয়। ঠিক আছে? আর আশা করি পড়তেও হবে না, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।